নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই থাকছে রাজ্যের রাজনীতির কিছু খবর। নবান্ন অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই আন্দোলন রুখতে সরকারের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে এই ইস্যুতে নতুন একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এছাড়াও চিতপুর থানার মামলায় স্বস্তি পেয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন ইআরও এবং দুজন এআরওকে সাসপেন্ড করার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর নজর রাখব দেশের গুরুত্বপূর্ণ খবরের দিকে। একদিকে যখন রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য বিতর্ক চরমে, তখন ডিবিসির জল ছাড়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এরই মধ্যে বাংলা বিজেপিতে সাংগঠনিক রদবদল হয়েছে। 4টি জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঝলকে দেখে নেব অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরাখণ্ডের পর এবার হিমাচল প্রদেশও। মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানে সেখানেও পরিস্থিতি উদ্বেগজনক। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে কড়া বার্তা দিয়েছে ভারত। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধ সমাধানে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টের নতুন জনস্বার্থ মামলা, নজর আদালতের রায়। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ খবর। আগামী 9ই আগস্ট আরজি করের এক মৃত মহিলা চিকিৎসকের পরিবার যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সেই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে নতুন করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানির অনুমতি দেওয়া হয়েছে। এটি ছাড়াও গত বছরের 27শে আগস্টের নবান্ন অভিযান সংক্রান্ত আরেকটি মামলা এখনও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন। সেই আন্দোলনে 47 জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছিলেন, যার মধ্যে একজনের চোখও নষ্ট হয়ে যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যে গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী আগামী কর্মসূচিতে বড় জমায়েত হতে পারে এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সকলের আছে, কিন্তু একই সঙ্গে পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে। এই নতুন মামলার রায়ের ওপর ভিত্তি করে আগের মামলাটির রায় দেওয়া হবে। চিতপুর থানার মামলায় স্বস্তি মিঠুন চক্রবর্তীকে কড়া পদক্ষেপের উপর হাইকোর্টের স্থগিতাদেশ। একটি আর্থিক প্রতারণা মামলায় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। চিতপুর থানায় দায়ের হওয়া ওই মামলার পরিপ্রেক্ষিতে এখনই তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। ওটি এবং কার্শিয়ংয়ে থাকা মিঠুন চক্রবর্তীর 2টি হোটেলের অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ নিয়ে এই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, এই কাজের জন্য চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ব্যক্তিকে কয়েক লক্ষ টাকা দেননি তিনি। এরপরই ওই ব্যক্তি চিতপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত আপাতত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়ে দিলেও পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। একই সঙ্গে রাজ্যকে 3 সেপ্টেম্বরের মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। 2 জন ইআরও ও 2 জন এআরওকে সাসপেন্ড করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া। ঝাড়গ্রাম জেলায় আয়োজিত একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। সম্প্রতি 2 জন ইআরও এবং 2 জন এআরওকে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে তিনি কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল বলে কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনও ভোট আসতে অনেক দেরি, কিন্তু কমিশন এখন থেকেই অতি সক্রিয়। তারা রাজ্য সরকারের কর্মী এবং পুলিশকে ভয় দেখাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে ভোটার তালিকা তৈরির নামে বিজেপি একটি পার্টি তালিকা বানানোর চেষ্টা করছে এবং এর মাধ্যমে এনআরসি চালু করার চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে রাজ্য সরকার এই 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে না
এবং কোনো রকম শাস্তি দেওয়া হলে তিনি তার বিরোধিতা করবেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এই মন্তব্য থেকে স্পষ্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া অবস্থান রয়েছে রাজ্য সরকার। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য বিতর্ক, জল ছাড়া নিয়ে ডিবিসিকে কাঠগড়ায় তুলল তৃণমূল। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক জরুরি খবর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বাংলার এই বন্যা মানুষের তৈরি। তারা এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসির জল ছাড়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন যে ডিবিসি কি রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছেড়েছে। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী CR পাটিল জানান, 18 জুন থেকে 15 জুলাই পর্যন্ত ডিবিসি প্রায় 28,000 লক্ষ ঘনমিটার জল ছেড়েছে। তিনি এও বলেন যে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা একটি কমিটির সদস্য যারা জল ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর এই উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার সরাসরি হ্যাঁ বা নাতে উত্তর দেয়নি। তিনি আরও অভিযোগ করেন যে বিজেপি সরকার তথ্য গোপন করছে এবং ডিবিসির সঙ্গে মিলে বাংলাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, 2023 সালের তুলনায় এই বছর 30 গুণ এবং 2024 সালের তুলনায় 11 গুণ বেশি জল ছাড়া হয়েছে। বাংলা বিজেপিতে সাংগঠনিক রদবদল, 4টি জেলায় নতুন সভাপতির নাম ঘোষণা। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। সাংগঠনিক রদবদল ঘটিয়ে বাংলা বিজেপির পক্ষ থেকে 4টি জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। দার্জিলিং, বনগাঁ, ব্যারাকপুর এবং ঘাটাল, এই 4টি সাংগঠনিক জেলায় নতুন মুখ এনেছে দল, যার মধ্যে 3টি জেলায় নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন। দার্জিলিংয়ে নতুন সভাপতি হলেন সঞ্জীব তামাং, বনগাঁয়ে নতুন দায়িত্ব পেয়েছেন বিকাশ ঘোষ এবং ব্যারাকপুরের নতুন সভাপতি করা হয়েছে তাপস ঘোষকে। অন্যদিকে ঘাটালে অবশ্য কোনো পরিবর্তন হয়নি, সেখানে আগের মতোই তন্ময় দাস সভাপতির পদে থাকছেন। এই রদবদলে স্থানীয় সাংসদদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন দার্জিলিংয়ের ক্ষেত্রে সাংসদ রাজু বিস্তা এবং বনগাঁর ক্ষেত্রে সাংসদ শান্তনু ঠাকুরের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। বনগাঁর নতুন সভাপতি বিকাশ ঘোষকে শান্তনু ঠাকুরের অনুগামী হিসেবেই মনে করা হয়। ঘাটালের সভাপতি তন্ময় দাস শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। ব্যারাকপুরের নতুন সভাপতি তাপস ঘোষ যুব মোর্চার কর্মী হিসেবে উঠে এসেছেন এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিংও তার নিয়োগে কোনো আপত্তি জানাননি। উত্তরাখণ্ডের পর হিমাচল প্রদেশও বিপর্যস্ত, মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে বাড়ছে উদ্বেগ। এই মুহূর্তে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের খবর। উত্তরাখণ্ডের পর এবার হিমাচল প্রদেশও মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানের কবলে। মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির পর বুধবার একই ঘটনা ঘটল হিমাচল প্রদেশের কিন্নর জেলায়। কিন্নরে তাংলিং নালার উপর থাকা একটি অস্থায়ী সেতু হরপাবানের তোড়ে ভেঙে যায়, যার ফলে প্রায় 400 পুণ্যার্থী আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দল রোপওয়ের সাহায্যে আটকে পড়াদের উদ্ধার করছে। এই প্রাকৃতিক দুর্যোগে চণ্ডীগড় সিমলা এবং চণ্ডীগড় মানালি মহাসড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে উত্তরকাশীর ধারালি গ্রাম কাদামাটি, বোল্ডার এবং পাথরে পুরোপুরি চাপা পড়ে গেছে। এখানে এখনও পর্যন্ত 50 জনের বেশি মানুষ নিখোঁজ বলে খবর। এর মধ্যে সেনা সদস্য এবং তীর্থযাত্রীরাও রয়েছেন। উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জুন মাসের 20 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে বিভিন্ন দুর্ঘটনায় মোট 194 জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য, ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। রাশিয়ার সঙ্গে তেলের বাণিজ্য করার জন্য ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি এই বিষয়ে একাধিকবার ভারতকে সতর্ক করেছিলেন। বুধবার হোয়াইট হাউস ভারতের পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছে। এর ফলে মোট শুল্কের পরিমাণ 50% এসে দাঁড়িয়েছে। এই নতুন শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে 7ই আগস্ট থেকে আরেকটি 25% শুল্ক আরোপ করার কথা ছিল। প্রসঙ্গত 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর রাশিয়া কম দামে অপরিশোধিত তেল বিক্রি করা শুরু করে। ভারত
যারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাশিয়া থেকে তেল কেনা শুরু করে। তবে মার্কিন সরকারের অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিক সহায়তা করছে। অন্যদিকে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের বাণিজ্য নীতি জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করে তৈরি হয়। সস্তায় তেল কিনে ভারত দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কড়া বার্তা ভারতের, অযৌক্তিক ও অপ্রয়োজনীয় সিদ্ধান্ত। ভারতের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া জবাব দিল ভারত। বুধবার ভারতের বিদেশ মন্ত্রক এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অবাস্তব এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে ভারতের বাণিজ্য নীতি দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এবং 140 কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। মন্ত্রক আরও জানিয়েছে, অনেক দেশই তাদের নিজস্ব জাতীয় স্বার্থ রক্ষার জন্য একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া কম দামে তেল বিক্রি শুরু করলে ভারত রাশিয়া থেকে তেল কেনা শুরু করে। বর্তমানে ভারত তার মোট তেল আমদানির 35% রাশিয়া থেকে কেনে, কারণ এটি ভারতের জন্য কম খরচে তেল পাওয়ার একটি সুযোগ। যদিও আমেরিকা অভিযোগ করে যে এই কেনাবেচা রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ যোগাতে সাহায্য করছে, তবে ভারত বরাবরই বলে আসছে যে তাদের বাণিজ্য নীতি শুধুমাত্র জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক বাজারের মূল্যের উপর নির্ভর করে। বাংলাদেশের সাধারণ নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতে প্রস্তুতি শুরু করতে নির্বাচন কমিশনকে চিঠি ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 2026 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সেদেশের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আসন্ন রমজান মাসের আগেই এই নির্বাচন করার অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এক জনসভায় ইউনূস এই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তার কার্যালয়ের প্রধান সচিব এম সিরাজউদ্দিন মিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এই নির্বাচন সফল করতে অন্তর্বর্তী সরকার সব রকম সাহায্য করবে বলেও ইউনূস জানিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের 5ই আগস্ট ছাত্রদের নেতৃত্বে হওয়া এক গণবিক্ষোভের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এরপরই এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নবান্ন অভিযান রুখতে উঠে পড়ে লেগেছে সরকার। ঝাড়গ্রামে পালালেন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী 9 আগস্টের নবান্ন অভিযান আটকাতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। এই কর্মসূচির মূল দাবি হল আরজি করের ঘটনায় নির্যাতিতার জন্য ন্যায় বিচার। অভিযোগ উঠেছে, পুলিশ এবং প্রশাসন পুরনো মামলার নোটিশ পাঠিয়ে এবং রাস্তা অবরোধ করে এই কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একাধারে রাজ্যের পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি ভয়ে ঝাড়গ্রামে গিয়ে প্রশাসনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন যাতে আন্দোলনকারীদের মুখোমুখি হতে না হয়। শুভেন্দু আরও জানান যে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শিবপুর পুলিশ লাইনে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয়েছে, যেখানে হাওড়ার নীলবাড়ি অর্থাৎ নবান্নকে রক্ষা করার জন্য রাজ্য জুড়ে পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার বাবা মা, যারা বর্তমানে দিল্লিতে রয়েছেন, জানিয়েছেন যে তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য হল মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা থেকে নিচে নামানো। তবে এই কর্মসূচি আটকাতে কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলাও দায়ের হয়েছে। এখন দেখার বিষয় আদালত এই বিষয়ে কী রায় দেয়। পদত্যাগের পর মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভ। লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার পর অবশেষে মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পদত্যাগের পর তার মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ চাপা ক্ষোভকে আরও স্পষ্ট করে তুলেছে। TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী পদ থেকে সরে দাঁড়ানোর পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেন যে তিনি খুবই দুঃখিত। তিনি আরও জানান, আমি দলনেত্রীকে চিঠি দিয়েছি, আমি আর কোনো কাজ করব না। যদি দল চায় শুধুমাত্র সাংসদ হয়ে থাকব। তার এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে দলের অন্দরে তাকে কোণঠাসা করা হয়েছিল। যদিও তিনি সরাসরি কোনো নেতার নাম উল্লেখ করেননি, তার এই বক্তব্যে দলের একাংশের প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে তৃণমূলের মধ্যে বিভেদ আরও গভীর হচ্ছে।
ঝাড়গ্রামের সভা থেকে ভোটার তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার। ঝাড়গ্রামের একটি সভা থেকে ভোটার তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়ালের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার তালিকা থেকে কোনোভাবেই একটি নামও বাদ দেওয়া যাবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বিজেপি সরকার এনআরসি কার্যকর করার জন্য ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি এই প্রক্রিয়ার বিরুদ্ধে দলের নেতা ও কর্মীদের সতর্ক থাকতে এবং প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে বিজেপি রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ধরনের কৌশল নিচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, যারা এই রাজ্য ও দেশে থাকেন তাদের প্রত্যেককে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তার এই বার্তা থেকে স্পষ্ট যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে চলেছে। গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ভারত ও চীনের মধ্যে। 2020 সালের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার চীনের মাটিতে পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অর্থাৎ এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা, বিশেষ করে যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন মোদির এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 2019 সালের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি বড় পদক্ষেপ। তবে এই সফরে পাকিস্তানকেও কড়া বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সমস্ত দিক থেকে এই সফর শুধু ভারত চীন সম্পর্ক নয়, বরং সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় আনতে পারে। ইউক্রেন যুদ্ধ সমাধানে উদ্যোগী ট্রাম্প মুখোমুখি বৈঠকে বসতে পারেন পুতিন ও জেলেনস্কির সঙ্গে। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক খবর। ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে খুব শীঘ্রই তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে পারেন। পাশাপাশি একটি ত্রিদেশীয় শীর্ষ বৈঠকেরও সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও উপস্থিত থাকতে দেখা যেতে পারে। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফর করে পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এরপরই হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট নিশ্চিত করেন যে পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটিই হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পুতিনের সঙ্গে তার প্রথম মুখোমুখি বৈঠক। এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে সামনে এলো যখন ট্রাম্প প্রকাশ্যে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের মতো দেশগুলির ওপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। তবে সবকিছুর মূল লক্ষ্য রাশিয়া ইউক্রেন সংঘাতের দ্রুত সমাধান। যদিও এখনও পর্যন্ত পুতিন এবং জেলেনস্কি এই ধরনের বৈঠকে যোগদানে সম্মত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক মহলের চোখ এখন এই সম্ভাব্য বৈঠকের দিকে, যা ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে। বিচার চেয়ে দিল্লি যাচ্ছেন তিলোত্তমার বাবা মা, স্বরাষ্ট্রমন্ত্রী ও সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে কলকাতার আরজিকর হাসপাতালের শিক্ষণবিশ চিকিৎসক তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ খবর। মেয়ের বিচার চেয়ে ফের একবার কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি নিয়ে দিল্লি গেলেন তিলোত্তমার বাবা মা। আগামী 9ই আগস্ট এই মর্মান্তিক ঘটনার 1 বছর পূর্ণ হতে চলেছে। তার ঠিক 3 দিন আগেই তারা রাজধানী পাড়ি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরেই সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন তিলোত্তমার পরিবার। তাদের অভিযোগ, এই ঘটনায় কেবল একজন নয়, বরং আরও অনেকে জড়িত। সিবিআই শুধুমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে চার্জশিট জমা দিয়েছে। পরিবারের দাবি, মামলার তদন্তে আরও গভীরতা প্রয়োজন এবং একটি সম্পূরক চার্জশিট জমা দেওয়া হোক। দিল্লিতে তাদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে। এদিকে এই মামলার বর্ষপূর্তিতে 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমার বাবা মা। তার আগেই এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তারা আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা তাদের মেয়ের জন্য সঠিক বিচার এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাতে পারবেন।